ডায়েরি লিখছি। আমি আমার নতুন নীল খাতায় ডায়েরি লিখছি। আমি আমার বিছানার উপর বসে লিখছি। দাদুও ডায়েরি রোজ লেখে, কিন্তু এখন অসুখ করেছিল তো, তাই। সেই অসুখটার নাম আমি জানি, আর নামটা করোনানি থম্বোসিস। বাবা ডায়েরি লেখে না, মাও ডায়েরি লেখে না, দাদাও না, খালি আমি আর দাদুর খাতার চেয়ে আমার খাতা বড়। অনুকূল এনে দিয়েছে, বলল 20 পয়সা দাম, মা আগেই মিটিয়ে দিয়েছে। আমি রোজ ডায়েরি লিখব, রোজ, যেদিন স্কুল থাকে না। আজ স্কুল নেই, কিন্তু রবিবার না, কিন্তু খালি আজ স্ট্রাইকের জন্য ছুটি, আর প্রায় স্ট্রাইকের জন্য ছুটি, বেশ মজা তাই জন্য। ভাগ্যিস লাইন টানা খাতা, তাই লেখা বেঁকে যাচ্ছে না। কিন্তু দাদা লাইন ছাড়াই সোজাই লেখে, আর বাবা তো লেখেই। বাবার কিন্তু ছুটি নেই, দাদারও ছুটি নেই, মারও নেই। মা তো কাজ করে না অফিসে, বাড়িতে খালি কাজ। এখন মা নেই, মা হিতেশ কাকুর সঙ্গে গেছে, আর বলেছে আমায় একটা জিনিস দেবে, নিউ মার্কেট থেকে এনে দেবে। মা আজকাল খুব জিনিস দেয়, একটা পেন্সিল কাটার, একটা রিস্টাচ, তাতে খালি 3টে বেজেছে, একটা হকি স্টিক আর একটা বল। ও, আর একটা বই, সেটা গ্রিন ফেরারি টেল, তাতে অনেক ছবি। আজ কি আনবে তা সেটা ভগবান জানে, হয়তো বোধহয় এয়ার গান টান, তাই তো বলেছি দেখা যাক। ধিংরা একটা শালিক মেরেছে এয়ার গান দিয়ে, আমিও একটা চড়াই রোজ বসে রেলিংয়ে, সেটাকে মারবো, টিপ করে একদম দম করে মরেই যাবে। কাল রাত্রিরে খুব জোরসে বোম ফাটলো। বাবা বলল বোম, মা বলল না না, গুলি বোধহয়, পুলিশ টুলিশ। বাবা বলল না, বোম। আজকাল প্রায় দুম দুম আওয়াজ হয় জানলা দিয়ে। ওই যে গাড়ির হর্ন, এরা নিশ্চয়ই হিতেশ কাকুর, আমি জানি, স্ট্যান্ডার্ড হেরাল্ড। তাহলে নিশ্চয়ই মাই এলো। কাল মা এয়ারগান দিলেন নিউ মার্কেট থেকে, সেটা হিতেশ কাকু দিল। বলল, পিকুবাবু আমি এটা দিলাম, কিন্তু তোমার মা কিন্তু না। হিতেশ কাকু ঘড়ির একটা ব্যান্ড কিনেছে, ঘড়ির নামটা আমি বললাম টি-শর্ট, আর হিতেশ কাকু বলল টিসো, শেষের টিটা উচ্চারণ হয় না তাই। আমার এয়ারগানটা খুব ভালো, আর একটা খুব বড় একটা কৌটোতে ছড়রা আছে, অনেক 100টারও বেশি। আমায় শিখিয়ে দিয়েছে হিতেশ কাকু, আমি মেরেছি এমনি আকাশে, আর অনুকূল চমকে গেল। চড়াইটা কাল আসেনি, আজও আসেনি, বদমাইশ আছে, কাল আসবেই আসবে, আর আমি তো রেডি হয়ে থাকবো। বাবা অফিস থেকে এসে বাবা বললেন, আবার বন্দুক কেন? মা বললেন, তাতে কি? বাবা বললেন, এমনিতেই দুমদাম লেগেই আছে, আবার কেন বন্দুক বাড়িতে? মা বললেন, তাতে কি হয়েছে? বাবা বললেন, তোমার কোনো কমন সেন্স নেই। মা আবার বললেন, চেঁচামেচি অফিস থেকেই এসে কেন? বাবা বললেন, না, বাবা বললেন ইংরেজিতে, মাও ইংরেজিতে। মা খুব তাড়াতাড়ি, ঠিক সিনেমার মতো। আমি জেরি লুইস দেখেছি, আর ক্লিন্ট ইস্টউড, আর একটা হিন্দি, সেটা মিলোদিদের সঙ্গে, সেটায় ফাইটিং নেই, এই যা, বোধহয় কলমে। পরদিন পিকু আবারও লিখছে। আমার ফাউন্টেন পেনে বাবার সবুজ কালিটা, যেটা কুইং, সেটা ভরেছি ড্রপা দিয়ে। মা মিস্টলের মার সর্দি হয়েছিল সেটা দিয়ে। আজকে বাবার টেবিলে লিখছি বসে বসে ডায়েরিটা। টেলিফোনে একটু আগেই কিরিং 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 হলো, আর আমি দৌড়ে এলাম। এসে হ্যালো বললাম, ওমা দেখি বাবা। বাবা বললেন, কে পিকু? আমি বললাম, হ্যাঁ আমি। বাবা বললেন, মা নেই? আমি বললাম,
না, মা নেই। বাবা বললেন, কোথায় মা? আমি বললাম, মা হিতেশ কাকুর সঙ্গে সিনেমা, বড়দের যেটা সিনেমা সেটা দেখতে গেছে, তাই মা নেই। বাবা বললেন, ও ও বলে কড়াক করে ফোনটা রেখে দিলেন। আমি আওয়াজ পেলাম। তারপর আমি একবার ডায়াল করলাম 174, আর তাতে টাইম বলল। আমি টাইম মাঝে মাঝেই শুনি, কি যে বলে বোঝাই যায় না ছাই। আর চড়াই এটা এসেছিল। আমি জানলার ধারে এয়ার গান, আর চড়াইটা ঠিক এলো, আমি দম করে মারলাম, আর ছড়রাটা দেয়ালে, ঢিংরার বাড়ির দেয়ালে দেখলাম একটা ফুটো। চড়াইটা খুব ভীষণ ভয় পেয়ে উড়ে পালিয়ে গেল। দাদা কাল ছাতে দারুণ টিপ ট্যাঙ্কের ওপর দইয়ের একটা ভার, ছোট, খুব সবচেয়ে ছোটটা ওই ভার রাখলো, আর অনেক দূর থেকে টিপ করে দম করে, আর ভারটা টুকরো টুকরো কয়েকটা, আবার আবার টুকরো রাস্তায় গিয়ে পড়লো। যদি কারো মাথায় টাথায় লাগে তাহলেই হয়েছে, আমি বললাম। দাদা অনেক বড়, আমার চেয়ে 12 বছর, তাই দাদা কলেজে পড়ে, আর আমি স্কুলে। তো দাদা রোজ বাইরে যায়, আর আমি তো বাড়িতেই থাকি। মাঝে মাঝে খালি সিনেমা দেখি, আর সিএলটি একটা দেখেছি। দাদা তো কাল অনেক রাত্রিরে ফিরেছে, আর বাবা তো খুব বকলেন। দাদাও খুব জোরসে বলল কথা। আমার ঘুম ভেঙে গেছে এত জোরসে একটা, তাই খুব ভালো স্বপ্ন শেষই হলো না। দেখলাম একটা টকবক টকবক খুব জোরসে যাচ্ছি ঘোড়ায়, আর ঢিংরা আমাকে ধরতেই পারছে না। আর হিতেশ কাকু আমাকে নতুন বন্দুক, সেটা রিভলভার দিয়ে বলল, এটার নাম ফিসো। আর দাদু একটা কাউবয় বলছে, দাদু ভাই চল যাই ভিক্টোরিয়া মেমোরিয়া। আর তখনই স্বপ্নটা ভেঙে গেল। এবার যাই একটু বাথরুমে। পিকু হয়তো এবার বাথরুম থেকে এসেই লিখছে, কি জানি পিকু কি লিখেছে, চলুন দেখা যাক। কাল আমাদের বাড়িতে একটা পার্টি ছিল, কিন্তু আমার জন্মদিন না, কিন্তু এমনি পার্টি। সবাই খালি বড়রা, আমি তাই যাইনি, খালি মাঝে মাঝে একটু খালি দেখছিলাম। খালি বাবার বন্ধু আর মার বন্ধু, আর কিন্তু দাদারও বন্ধু না। দাদা নেই, পরশু কিংবা তরশু থেকেই নেই, তা জানি না কোথায়। দাদা তো পলিটিক্স করে, তাই হোপলেস। বাবা খালি খালি বলে, আর মাও বলে। মা তো বারণ করে, তাই আমি পার্টিতে যাই না। কিন্তু কাল 3টে সসেস খেয়েছি, আর একটা কোকা কোলা। একজন সাহেব ছিল, সে খুব জোরে হাসে, হ হ হ হ হ হ হ। আর একজন মেম সাহেব, আর মিস্টার মেনান অ্যান্ড মিসেস মেনান, আর শিখ একজন নিশ্চয়ই, আমি পাগড়িতেই বুঝে গেছি। একবার আমি ঘর থেকে শুনলাম খুব জোরে হাসলো সবাই। একবার মা চলে এলো, আর এসে বাথরুমে গেল, আর আয়নায় একবার দেখলো। আরেকজন মেয়ে বাথরুমে গেল, আর খুব জোরে তার সেন্টের গন্ধে, একটা নতুন সেন্ট, কিন্তু মার সেটা নেই। আরেকবার মা এলো আর বলল, এ কি সোনা, জেগে আছো, ঘুমো ঘুমো। আর আমি বললাম, একা একা ভয়। আর মা বলল, কিসের ভয় বোকা ছেলে, ঘুমো, 11টা বাজে, চোখ বোঝো। আপনি ঘুম, আমি আমি বললাম, দাদা কোথায় মা? বলল, ঢের হয়েছে, ঘুমো, বলে চলে গেল। বাবা কিন্তু আসেনি ঘরে। বাবা মা এখন খুব ঝগড়া ইংরেজিতে করে, আর মাঝে মাঝে বাংলা। কিন্তু পার্টিতে তো ঝগড়াই না, তাই পার্টি ভালো। পার্টিতে খালি ড্রিঙ্ক, আর একদিন একজন বমি করলো, মা বলল অসুখ। আমাকে কিন্তু অনুকূল বলেছে মদ, তাই আমাদের ফ্রিজের ভিতর আছে, আর খালি হলে জল রাখে ঠান্ডা। আর যখন গন্ধ থাকে মাঝে মাঝে, মা তখন বকে সুখদেওকে,
বলল, আচ্ছা কারকে ধোতা নেহি। আর সুখদেও বলল, মেম সাহেব। কেন বলে মাকে? মা কি মেম নাকি? আর মা কি সাহেব নাকি? খুব মজার তো ব্যাপারটা। তারপর ঘুম এলো। কখন যে এসে যায় ঘুম কেউ জানে না। দাদু বলে মরে গেলেই নাকি লম্বা ঘুম, আর খালি স্বপ্ন, আর যা দেখতে চায় তাই স্বপ্ন খালি। পিকুর পার্টির গল্প শেষ। তারপর দিন পিকু আবার ডায়েরি লিখছে। আমার ডায়েরিটা একটা জায়গায় যেখানে লুকিয়ে রাখি কেউ জানে না, কিন্তু সেটা আমাদের পুরনো গ্রামোফোন, সেটা হাত দিয়ে দম দেয়, আর যেটা আর কেউ বাজায় না, কারণ নতুনটা তো ইলেকট্রিকে আর লং প্লেং বাজে, তাই আর পুরনোটা বাজায় না। সেটার মধ্যেই ডায়েরিটা, আর তাই কেউ জানে না যে আমি ডায়েরি লিখি। আমি তো অনেক লিখি, তাই আমার আঙুলটায় একটু ব্যথা। মা যখন নখ কাটছে আমি তখন বললাম, আ আর মা বলল, কি হয়েছে, ব্যথা নাকি? আমি বললাম, না না, তাহলে যে জেনেই যাবে মা আমি ডায়েরি লিখি। ডায়েরি দাদু বলেছে যে কেউ কাউকে দেখাবে না, খালি নিজে লেখে আর পড়ে, খালি নিজেই নিজেই, আর কেউ না। আমার ছড়রা আর 22টা আছে, আমি গুনেছি, কিন্তু চড়াইটা খুব বদমাইশ, আসেইনি আর। আমি ছাতে খালি ট্যাঙ্কে গুলি মারি, টং টং আওয়াজ হয়, আর ছোট 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 গোল 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 দাগ হয়ে যায়। তাহলে ভাবছি পায়রায় মারব। পায়রারা চুপচাপ বসে থাকে আর হাঁটে, আর বেশি ওড়ে না। দাদা 5 দিন তো আসেনি, দাদার তাই ঘরটাই খালি, আর আলনায় একটা সাদা শার্ট, সেটা সাদা, আর একটা নীল প্যান্ট ঝুলছে খালি, আর বই টই সব। কাল আমি যখন বুদবুদ করছিলাম খুব বড় একটা, তখন ঠিক শুনলাম হর্ন পেলাম, আর বললাম, হিতেশ কাকু। আর মা বললেন, ডার্লিং তুমি ঢিংরার বাড়ি যাও না, আজ তো ঢিংরার ছুটি। আমি বললাম, ঢিংরা আমার কানের পাশে যেটা ঝুলপি, খালি ওপরে টানে আর ব্যথা লাগে, তাই যাব না। মা বললেন, তাহলে ছাতে আর গানটা নিয়ে। আমি বললাম, তাহলে পায়রা মারব। মা বললে, ছি ছি ছি, তা কেন? মা বললে, ছি 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 ছি, তা কেন, এমনি মারো আকাশে, যাও। আমি বললাম, ধ্যাৎ, আকাশে আবার কোথায় টিপ করব? মা বলল, তাহলে অনুকূলের কাছে যাও না। আমি বললাম, অনুকূল তো তাসই খেলে, আর দারোয়ান আর সুখদেও আর একটা লোক সব তাস খেলে, আমি তাই কোথাও যাব না। আর মা তখনই ঠাস করে একটা মারলো জোরসে, তাই আমি খাটের ডান্ডায় আমার ধাক্কায় লেগে গেল। আমি একটু কানলাম, কিন্তু বেশি না, একটু। আর তারপর তো মা চলে গেল, আর আমি আর একটু কানলাম, বেশি কিন্তু না। আর তারপর ভাবলাম, কি করি তাহলে? তারপর ভাবলাম ফ্রিজে গিয়ে দেখা যাক কি আছে। তাই দেখি 2টো লেটে কিনি আর একটা ট্রিঙ্কার ক্রিম রোল। তারপর সেটা সব খেলাম। তারপর বোতল থেকে ঢক 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 একবারে গেলাসেই ঢালিনি। তারপর একটা ইলাস্টেড উকলি, সেটা বাবার টেবিলে দেখলাম, তাতে ভালো ছবি টবি নেই, খালি একটা ডনেল ডাক। তারপর বারান্দায় দৌড়ালাম, আর একটু হাই জাম্প, একটা মোড়ার উপর দিয়ে, আগে একটা ছোট, সেটা খুব সহজ, তারপর বড়টা, সেটাই একবার খ্যাচ করে রাখলাম। তারপর বারান্দায় দৌড়লাম, আর একটু হাই জাম্প, একটা মোড়ার উপর দিয়ে, একটা আগে ছোট, সেটা খুব সহজ, আর তারপর বড়টা, সেটা একবার খ্যাচ করে লাগলো, তাই দেখলাম ছড়ে গেছে আর একটু একটু রক্ত। তাই বাথরুমে তো ডেটল ছিল, ডেটলে লাগে না, কিন্তু টিনচার আইডিনে লাগে, তাই ডেটলই দিলাম। আর তখনই দৌড়ে দেখলাম জেট প্লেনটা খুব জোরে চলে গেল। বাবা যখন গেল জেঠে, তখন দমদমে আমি গেলাম, আর বাবা লন্ডন থেকে ইলেকট্রিক সেবা আনলো নিজের, আর আমার জন্য জুতো 2টো
আর একটা অ্যাস্টন, সেটা খেলার, কিন্তু খুব বড়, সেটা তো রনিদা খারাপই করে দিল। তারপর যাই আর কি, একটু অঙ্ক টঙ্ক করি। ডায়েরি রেখে পিকু অঙ্ক করতে গেল। তারপর হয়তো আবার কোনো একদিন পিকু তার ডায়েরি লিখছে। আমি আবার আজকে ডায়েরি লিখছি। আমার ছড়রা ফুরিয়ে গেছে। আর পায়রাটার গায়ে কেন লাগলো না? নিশ্চয় বন্দুকটা বাজে তাহলে। আমি ভাবছি এটাকে ফেলেই দেব তাহলে। দাদার ড্রয়ারে আজ দেখলাম একটা টেক্কা দেশলাই। তাহলে দাদা তো সিগারেট খায় নিশ্চয়, নাহলে কেন দেশলাই? কিন্তু দাদা আসেনি, কোথায় গেছে ভগবান জানে। কি বোধহয় ভগবানও জানে না। যদি এবার মা যদি যায় তাহলেই মুশকিল। একবার কাল রাত্রিরে মা বললেন যে চলে যাবেন বাবাকে। আমি তো দুপুরে ঘুমিয়েছিলাম একটু, তাই জেগেছিলাম চোখটা জোরসে বন্ধ করে। তাই মা জানে পিকু তো ঘুমোচ্ছে আর বাবাও ভাবছিলেন, তাই তাই ওরা খুব জোরসে কথা বলছিলেন। এখন বাড়িতে আমি আর দাদু খালি, আর অনুকূল বোধহয় নিশ্চয়ই তাস খেলছে। আর তাই বাড়ির ভেতরে আর কেউ নেই, খালি আমি আর দাদু। দাদু নিচে থাকে। দাদু ডাক্তার বেনজির তো বলছিলেন সিঁড়ি দিয়ে ওঠা না, দাদুর তো করোনারি থম্বসি। তাই দাদুর তাই একটা ঘন্টা, সেটা দিয়ে যদি টিং 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 করলেই শোনা যায়। আর একবার তাই শুনছিলাম দাদু বাজাচ্ছে, তখন আমি জানলা দিয়ে থুতু ফেলছিলাম, থুক থুক থুক, যাতে অনেক দূর যায়। আর তখনই টিং 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 শুনলাম, আর তখনই বুঝলাম যে আমি আরও 4টে থুতু ফেললাম, এটা পাঁচিলের ওদিকে। আর তারপর ভাবলাম যে যাই, দাদু ডাকছে। আর গেলাম সিঁড়ি দিয়ে, দুমদুম, কাঠের তো সিঁড়ি, তাই দুমদুম আওয়াজ হয়। গিয়ে দেখি দাদু তো চুপ করে শুয়ে আছে, আর কিন্তু ঘুমোচ্ছে না। তাই বললাম, দাদু কি ব্যাপার? কিন্তু দাদু কিছু বলল না, খালি উপরের দিকেই দেখছে। পাখাটার উষা ফ্যানটার দিকে, দাদুর ঘরেই খালি উষা, আর সবই তো জিইসি। আর তখনই আবার টেলিফোনটা শুনলাম বাজলো, তাই দৌড়ে এসে এলাম। তখন অনেকবার বেজেছে। বললাম হ্যালো, আর শুনলাম মিস্টার শর্মা। হ্যাঁ, আমি তখনই বললাম শর্মা টার্মা নেই, হ্যাঁ রং নাম্বার, বলে কড়াক করে রেখে দিলাম। আর তারপর দৌড়ে তো খুব হাঁপিয়েছি, তাই সোফায় গিয়ে শুলাম আর পাটা তুলেই দিলাম। মা তো নেই, তাই পাটা তুলে দিয়ে দেখলাম ময়লা, কিন্তু মা তো নেই। আর এখন আমার আবার বিছানাতে লিখছি ডায়েরি, আর পাতাই কিন্তু নেই। এখন আর কেউ নেই, খালি আমি আর দাদু। আর একটা খালি মাছি আছে, খালি খালি আসছে, জ্বালাতন করছে, ভারী মদমাইশ মাছি। আর আর বাস, এইবার পাতা শেষ, খাতা শেষ, বাস শেষ। এতক্ষণ শুনলেন পিকুর প্রথম পর্ব। এরপর হয়তো বা ঘটনাটা চলমান। পরের ঘটনায় ঠিক কী আছে সেটা আমিও জানি না, আমি নিজেও প্রথমবার বইটা পড়ছি। শুরু করা যাক। ভাদ্র মাস, সকাল 9:30। সীমা রঞ্জনের শোবার ঘরে শেলফে রাখা একটার পর একটা ফ্রেমে বাঁধানো ছবির ওপর দিয়ে ক্যামেরা এগিয়ে যায়। প্রথম 4টে পিকুর বিভিন্ন বয়সের ছবি। পঞ্চম ছবিটা সীমা ও রঞ্জনের বিয়ের পরেই তোলা। রঞ্জন আয়নার সামনে দাঁড়িয়ে আপিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। শার্টের বোতাম লাগাতে গিয়ে একটা জায়গায় এসে থেমে যায়, ভ্রু কুঞ্চিত করে। একটা বোতাম নেই। রঞ্জন বিরক্তভাবে শার্টটা খুলে পাশে ছুঁড়ে ফেলে। সেটা গিয়ে পড়ে খাটে বসা সীমার পাশে। সীমা ধোপার হিসাব মেলাচ্ছে। ধোপা খাটের পাশে মেঝেতে বসা। সীমা স্বামীর দিকে একটা আর দৃষ্টি দিয়ে আবার হিসাব মেলাতে থাকে। রঞ্জন আরেকটা শার্ট বার করে নিয়ে পরে, বোতাম লাগিয়ে টাই পরতে শুরু করে এবং বলল, পিকু তৈরি? ওরা ছুটি। রঞ্জন স্ত্রীর দিকে জিজ্ঞাসু দৃষ্টি দেয়। ওদের স্কুল থেকে 2জন স্ট্যান্ড করেছে। রঞ্জন টাইয়ের ফাঁস লাগায়। তাহলে তো তোমার অসুবিধে, বলো। সীমার কাছে এই মন্তব্য একেবারেই অপ্রত্যাশিত। সে ভ্রু কুঞ্চিত করে দেখে স্বামীর দিকে।
রঞ্জনও আর চোখে স্ত্রীর প্রতিক্রিয়াটা দেখে নেয়। তোমার বয়ফ্রেন্ড আসবে না? সীমা বোঝে না স্বামী ব্যাপারটা জেনে ফেলেছে কি করে। রঞ্জন কৌটোটা কাঁধে নিয়ে ব্রিফকেসটা খাট থেকে তুলে নিয়ে নিজেই সীমার অব্যক্ত প্রশ্নের জবাব দিয়ে দরজার দিকে পা বাড়ায়। আমার বালিশে ওর মাথার চুল ছিল। রঞ্জন ঘর থেকে বেরিয়ে যায়। পিকুর ঘর সীমা রঞ্জনের শোবার ঘরের ঠিক পাশেই। পিকু মেঝেতে বসে পেন্টেল দিয়ে ছবি আঁকছে। জুতোর শব্দ শুনে বুঝতে পারে বাবা আপিসের জন্য তৈরি। সে আঁকা ছেড়ে দৌড়ে ঘর থেকে বেরোয়। প্যাসেজে পিকু বেরিয়ে গাড়ির বারান্দার দিকে চলে যায়। পিকু দৌড়ে এসে রেলিংয়ের উপর ঝুঁকে পড়ে। পিকুর দৃষ্টিকোণ থেকে দেখা যায় রঞ্জনের কালো অ্যাম্বাসেডর গেটের দিকে এগোচ্ছে। ছেলের টাটা শুনে রঞ্জনের হাতটা গাড়ির জানালা দিয়ে বেরিয়ে এসে পিকুকে গুড বাই জানায়। গাড়ি বাঁয়ে মোড় নিয়ে অদৃশ্য হয়ে যায়। পিকু চেয়ে থাকে গেটের বাইরের রাস্তার দিকে। একটা টিং টিং শব্দ শোনা যাচ্ছে। এবার দেখা যায় একটা রিকশা থেকে একজন ভীমবপু যাত্রীকে নিয়ে বাঁ থেকে ডাইনে চলে গেল। তারপর 10 জন কুলির মাথায় একটা গ্র্যান্ড পিয়ানো গেল ডান থেকে বাঁয়ে। এবার এক বিশাল সেন্ট বার্নার কুকুর সমেত একটি ভদ্রলোক বাঁ থেকে ডাইনে চলে গেলেন। আর তারপরে একটি হালকা নীল রঙের রোলস রয়েস টুডার চলে গেল ডাইন থেকে বাঁয়ে। পিকু এবার দৃষ্টি ঘোরায় পাশের বাড়ির দিকে। একটি কুকুর অবিরাম ঘেউ ঘেউ করে চলেছে এবং আওয়াজটা আসছে ওই বাড়ি থেকেই। পিকু কিছুক্ষণ বাড়িটার দিকে চেয়ে চেয়ে একটা পাল্টা চিৎকার দেয়। চুপ! এক চিৎকারেই ম্যাজিকের মতো কুকুরের ঘেউ ঘেউ থেমে যায়। পিকু সন্তুষ্ট মনে বাড়ির ভেতরে রওনা দেয়। ভিতরের বারান্দা বা প্যাসেজ, সেখানে একদিকে পরপর 4টে দরজা। প্রথমটা পিকুর ঘরের, দ্বিতীয় এবং তৃতীয় বৈঠকখানার এবং চতুর্থ খাবার ঘরের। তারপর একটা পার্টিশনের পেছনে একটা ঘর, সেটা স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়। পিকু তার ঘরের দিকে এগিয়ে যায়। দরজার বাইরে মাটিতে ছড়ানো কিছু খেলনার মধ্যে কয়েকটা কাঁচের মার্বেল। একটা মার্বেল তুলে নিয়ে পিছনে মাথা নিচু করে পায়ের ফাঁক দিয়ে সেটাকে প্যাসেজের উল্টো দিকে গড়িয়ে দেয় পিকু। মার্বেলটা শ্বেত পাথরের মেঝের উপর দিয়ে গড়িয়ে গিয়ে পার্টিশনের দরজার ভেতর দিয়ে ঢুকে একেবারে পিতলের বাটিতে গিয়ে ঢং করে লাগে। পাশে আরও পিতলের জিনিস ছড়ানো রয়েছে। সদাশিব সেগুলোকে ব্রাশো দিয়ে পরিষ্কার করছেন। সদাশিব হেসে মাথা বাড়িয়ে দরজা দিয়ে প্যাসেজের অপর প্রান্তে পিকুর দিকে দেখে। পিকু তার খেলার স্কুটারে উঠে বসেছে। এমন সময় টেলিফোন বেজে ওঠে। সীমা রঞ্জনের শোবার ঘরে খাটের পাশে টেলিফোন বাজছে। সীমা ধোপার কাপড় তুলে রাখছিল আলমারিতে। ব্যস্তভাবে টেলিফোন এগোয়। আর বৈঠকখানায় পিটু স্কুটারে বসে ঊর্ধ্বশ্বাসে বৈঠকখানার ভিতরে গিয়ে হাজির হয়। বাইরে বারান্দা, এখানে মেইন টেলিফোন, শোবার ঘরেরটা এক্সটেনশন। পিকু ফোন তুলে বোতাম টেপে। তার ফলে সীমা রঞ্জনের শোবার ঘরের টেলিফোনের রিং বন্ধ হয়ে যায়। সীমা টেলিফোন তুলতে গিয়েও তোলে না। বাইরের বারান্দা থেকে পিকুর হ্যালো শুনে সীমা বারান্দার দরজার দিকে এগিয়ে যায়। কে? হিতেশ বাবু? হ্যাঁ আছে, নিশ্চয়ই দিচ্ছি। পিকু দেখে সামনে মা শোবার ঘরের দরজার মুখে দাঁড়িয়ে আছে। মা, তোমার। পিকু বোতাম টিপে কলটা শোবার ঘরে চালান দেয়। ধরো। শোবার ঘরে সীমা ফোন তুলে খাটে বসে। শোনো, আজ কিন্তু আমার ছেলের ছুটি। হিতেশের উত্তর ফোনেই শোনা যায়। কি ব্যাপার? ওদের স্কুলে একটা ব্যাপার আছে, কাল বলবো। কাল বলবো বলবো করে বলা হয়নি। তাহলে আসবো না? এসো। ঠিক বলছো? হ্যাঁ, তুমি ম্যানেজ করবে? করব। বারান্দার অপর প্রান্তে দাদুর ঘর। দাদু শয্যাশায়ী, হার্ট অ্যাটাক থেকে আরোগ্যের পথে। খাটের পাশে টেবিল ল্যাম্প জ্বলছে। দাদুর হাতে রবীন্দ্রনাথের চিঠিপত্রের এক খণ্ড। বাইরে থেকে স্কুটারের শব্দ শুনে লোকনাথ চোখ ঘোরায়। পিকুর স্কুটার সবেগে প্রবেশ করছে দাদুর খাটের পাশে এবং এখানে এসে থামে। পিকু স্কুটার থেকে নেমে খাটে ওঠে। দাদু সস্নেহে তার ডান হাতটা পিকুর দিকে বাড়িয়ে দেয়। আজ ছুটি?
হলিডে। আমার মতো তো অত ছুটি নেই তোমার, তুমি তো বুড়ো। দাদু হাসে। পিকুর হাতে দাদুর হাত। পিকু সেই হাতের দিকে দেখে। এই যে তোমার হাত বুড়ো। পিকু চেয়ে আছে দাদুর হাতের দিকে কৌতূহলী দৃষ্টিতে। এগুলো কি? ওগুলো শিরা। শিরা? শিরা দিয়ে রক্ত বয় যে। পিকু তার নিজের হাতটা দাদুর হাতের পাশে রাখে, হাত দুটো পাশাপাশি। পিকুর হাত কচি, মসৃণ। কই, আমার তো নেই শিরা। আছে, তুমি তো ছোট, তাই দেখা যায় না। পিকু হঠাৎ প্রসঙ্গ বদলায়, দাদুর মুখের কাছে মুখ নিয়ে যায়। দাদু, আমি তোমার অসুখের নাম জানি। বটে? করোনানি থম্বসি। ওরে বাবা, হার্ট অ্যাটাক। অ্যাটাক কথাটা চোখ পাকিয়ে ভীষণ নাটকীয়ভাবে বলে পিকু, যেন সে নিজেই দাদুকে অ্যাটাক করতে যাচ্ছে। তারপর দাদুর বুকের ওপর হাত রাখে। এইখানে? দাদু একটু বাঁ পাশে সরিয়ে দেয় হাতটা। এইখানে। এবার পিকু নিজের হাতের পালস তার জায়গায় রেখে দেয় ডাক্তারের মতো করে। আর এইখানে কি? বলো তো। পালস। ঠিক বলেছ। পিকু নিজের নাড়ি স্পন্দন শুনতে থাকে এক মনে। দপ 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 দপ। হঠাৎ চোখ উল্টিয়ে জিভ বার করে ধপ করে চিত হয়ে শুয়ে পড়ে পিকু। সে মরে গেছে। সেই অবস্থাতেই সে নিজের নাড়ি অনুভব করে। নাতির পাগলামি দেখে দাদু হাসে। শোনো দাদু, এবার যখন থ্রম্বোসিস আসবে তোমাকে ডাকবো। তুমি এসে বন্দুক দিয়ে গুরুম করে মেরে দেবে। পিকু উঠে বসে। আমাকে ডাকবে? দাদুর হাতের কাছে কলিং বেলের সুইচ। আমি তো আর চেঁচাতে পারি না। এইটা টিপে দেব আর তুমি চলে আসবে। পিকু সুইচটা হাতে নেয়। তার মাথায় দুষ্টু বুদ্ধি খেলছে। এই রকম করে টিপে দেবে। পিকু সুইচ টেপে। সদাশিব তার জায়গায় বসে পিতল পালিশ করছে। এমন সময় বাজার বেজে ওঠে। সদাশিব ব্যস্ত হয়ে পড়ে। বাইরের বারান্দায় সদাশিব হন্তদন্ত হয়ে দাদুর ঘরে প্রবেশ করে। দাদুর ঘরে সদাশিব আসে আজ্ঞা পালন করতে। পিকু ইতিমধ্যেই দরজার পাশে লুকিয়ে পড়েছিল। সে সদাশিবের পেছনে লাফিয়ে পড়ে। হাউ! সদাশিব চমকে উঠে হাত দুটো মাথার উপর তোলে। এরপর সীমা রঞ্জনের শোবার ঘরে সীমা এখনো ফোনে কথা বলছে। এলে বলবো। শুনি না কি ব্যাপার। এলে বলবো, এখন ছাড়ছো? কাজ আছে তো, রুগী আছে যে বাড়িতে। ও ঠিক আছে, তাহলে 1:30 নাগাদ। আচ্ছা। সীমা টেলিফোন রেখে দেয়। দাদুর ঘরে সীমা এসে ঢোকে। এখন বিছানায় 2 জন রোগী। পিকুও গলা অবধি চাদর ঢেকে দাদুর পাশে চোখ বুজে শুয়ে আছে। কি হলো? পিকুবাবু অসুস্থ। সীমা জানে পুরোটাই খেলা। সে শ্বশুরকে ওষুধ খাওয়াতে এসেছে। খাটের উল্টো দিকে বেডসাইড টেবিলের দিকে সে এগিয়ে যায়। করোনানি থম্বসি। তাই বুঝি? হার্ট অ্যাটাক। তাহলে তো চানটা আর একটু তাড়াতাড়ি করা দরকার। হার্ট অ্যাটাক। সীমা শ্বশুরকে ওষুধ খাইয়ে আবার দরজার দিকে রওনা দেয়। 10টা বাজতেই চলে আসবে, আর যেন রাখতে না হয়। এরপর দাদু বিশ্রাম করবেন। সীমা ঘর থেকে বেরিয়ে যায়। পিকু হঠাৎ চাঙ্গা হয়ে উঠে পড়ে। খাটের পেছনে রেলিংয়ের ফাঁক দিয়ে মাকে দেখে। সীমা তার ঘরে ঢুকল। নিরাপদ বুঝে দাদুর কানের কাছে মুখ দিয়ে একটা বিশেষ কথা বলবার জন্য সে এগিয়ে যায়। কথাটা হঠাৎ তার মনে পড়েছে। দাদু, কাউকে বলবে না বলো। কি দাদু? কাল রাত্রিরে মা আর বাবা ফাইটিং করছিল। বটে? অনেক রাত্রিরে আমার ঘুম ভেঙে গেল, আর আমি পাশের ঘর থেকে শুনলাম। একবার মা বাবাকে বকছে, একবার বাবা মাকে বকছে, একবার মা বাবাকে বকছে, আবার বাবা মাকে বকছে। একবার আমার বিষয় বলল, আর একবার তোমার বিষয়ে বলল।
সত্যি? দাদু এখনো ব্যাপারটাকে গুরুত্ব দেননি। হ্যাঁ, ওল্ড ম্যান বলছিল। তারপর সব ইংরেজিতে চেঁচিয়ে চেঁচিয়ে আমি আর কিছুই বুঝতে পারলাম না, তাই আবার ঘুম এসে গেল। দাদুর মুখে বিষাদের ছায়া পড়ে। তুমি কাউকে বলবে না তো? না দাদু, বলবো না। গ্র্যান্ডফাদার ক্লকে 10টা বাজার শব্দ শোনা যায়। পিকু মার আদেশ মতো উঠে পড়ে। দাদুর বিষণ্ণ দৃষ্টি চলে যায় ডান দিকের দেয়ালের দিকে। ফ্রেমে বাঁধানো পরলোকগত পত্নীর ছবি ঝুলছে দেয়ালে। তারপর দৃষ্টি ঘুরে যায় বাঁ দিকের বেডসাইড টেবিলের দিকে। ল্যাম্পের নিচে দাঁড় করানো হয়েছে তার ওষুধের শিশিগুলো। দাদু দীর্ঘশ্বাস ফেললেন। প্যাসেজে গ্র্যান্ডফাদার ক্লকে পেন্ডুলাম দুলছে। ঘড়ির কাঁটা বলছে 1:30টার কাছাকাছি। গেটের পাশে দারোয়ানের ঘর। ঘরের দাওয়ায় বসে দারোয়ান ভাত খাচ্ছে। দারোয়ানের লাঠিটা হাতে নিয়ে পিকু একদৃষ্টে খাওয়া দেখছে। ভাতের স্তূপের একপাশে একটা গর্ত, তার মধ্যে 3টে কাঁচা লঙ্কা। তার একটা তুলে নিয়ে দারোয়ান কামড় দেয়। ঝাল লাগে না? ঝাল তো আচ্ছা লাগে খোকা বাবু। সীমা ছেলের খোঁজে গাড়ির বারান্দায় এসে দাঁড়িয়েছে। সেখান থেকে দারোয়ানের ঘর দেখা যায়। পিকু! দারোয়ান খাচ্ছে, ওকে খেতে দাও। তুমি চলে এসো, ভেতরে এসো। অগত্যা পিকু বাড়ির দিকে রওনা দেয়। একতলার ল্যান্ডিং। পিকু সিঁড়ি দিয়ে 2 ধাপ করে উপরে ওঠে, থেমে আবার নিচে নেমে যায়। এইভাবে উঠে কোনো মজা নেই। পিকু পিছন ফিরে উঠতে চায়। 2 ভাগে সিঁড়ি, প্রত্যেক ভাগে 12 ধাপ। গুনে গুনে 21 ধাপ ফিরে হঠাৎ বাড়ির ভেতর থেকে টেলিফোনের আওয়াজ পেয়ে পিকু সোজামুখ হয়ে ফোনের উদ্দেশ্যে দৌড় দেয়। সীমা রঞ্জনের শোবার ঘর। সীমা স্বামীর শার্টের বোতাম লাগাচ্ছিল। তার ঘরেও টেলিফোন বাজছে দেখে সে উঠে পড়ে। কিন্তু তার আগে পিকু এসে মেন টেলিফোনটা ধরে। হ্যালো? শোবার ঘরের দরজা। সীমা দাঁড়িয়ে দেখছে ছেলে কি বলে। পিকু ফোনে কথা বলছে। কে? নেহি, শর্মা টর্মা কোই নেহি হ্যাঁ, রং নাম্বার। পিকু ফোন রেখে দেয়। সীমা রঞ্জনের শোবার ঘরে সীমা আবার খাটে এসে বসে। পাশেই তাক, তাকের ওপর ঘড়ি। সীমার দৃষ্টি চলে যায় ঘড়ির দিকে। 1:35। টেলিফোনের পাশেই একটা প্যাডে কিছু জরুরি নম্বর লেখা আছে। পিকু সেগুলো দেখছে। প্রথম নম্বরটা দেখে নিয়ে ডায়াল করছে পিকু। 242584। ইপস বিউটি পার্লার। সারা ঘর মহিলা খদ্দেরে বোঝায়। চীনা তরুণীরা তাদের প্রসাধনের কাজ চালিয়ে যাচ্ছে। এমন সময় দোকানের এক কোণে টেবিলের উপর রাখা টেলিফোনটা বেজে উঠল। কাছেই একজন মহিলা কাজ তদারক করছিলেন। তিনি দ্রুত এগিয়ে এসে ফোনটা ধরেন। ইপস, গুড আফটারনুন। পিকু ফোনটা কানে লাগিয়ে আছে। তাতে শোনা যায় ইপসের মহিলা কণ্ঠস্বর। হ্যালো, ইপস, গুড আফটারনুন। রং নাম্বার। পিকু ফোন রেখে তার পরের নম্বরটা ডায়াল করল। 249323। ট্রিঙ্কা রেস্টুরেন্ট। লাঞ্চ টাইমে পুরো দমে খানাপিনা চলছে। ওয়েটাররা ব্যস্তভাবে ঘোরাফেরা করছে। এমন সময় টেলিফোন বেজে উঠল। একজন কর্মচারী ফোনটার দিকে এগিয়ে যায়। ট্রিঙ্কা, গুড আফটারনুন। পিকু ফোনে কান লাগিয়ে শুনছে। ট্রিঙ্কা, গুড আফটারনুন। ট্রিঙ্কা, রং নাম্বার। ট্রিঙ্কা। কর্মচারী বিরক্তভাবে ফোনটা রেখে দেয়। টেলিফোন ভবন 180 এক্সচেঞ্জ। প্রকাণ্ড হলঘরে 5 মহিলা অপারেটর কাজ চালিয়ে যাচ্ছেন। ক্যামেরা একপাশ থেকে অন্য পাশে সরে গিয়ে একটা বিশেষ লাইনের সামনে দাঁড়ায়। একজন মহিলা অপারেটর একটা গর্তে প্লাগ গুঁজে দিয়ে মাউথপিসে কথা বলেন। নমস্কার, ট্রাঙ্ক বুকিং পজিশন নাম্বার 10। এই ফোনটাও পিকুই করেছে। সে টেলিফোন কানে লাগিয়ে রাখে। ওদিক থেকে অপারেটরের গলা শোনা যায়। হ্যালো, ট্রাঙ্ক বুকিং পজিশন নাম্বার 10। পিকু ফোন রেখে দেয়। সে একটা গাড়ির হর্ন পেয়েছে। সে দৌড়ে বেরিয়ে যায় বারান্দা থেকে।
পিকু এসে রেলিংয়ের পাশে দাঁড়ায়। তার দৃষ্টিকোণ থেকে দেখা যায় একটা লাল ফিয়াট গাড়ি গেটের ভিতর দিয়ে ঢুকে গাড়ি বারান্দার দিকে এগিয়ে এলো। দাদুর চোখের কোণে জল, দৃষ্টিতে বিষণ্ণ উদ্বেগ, বাঁ হাতটা বুকের ওপর। নেপথ্যে গাড়ি থামার, দরজা খোলার ও বন্ধ করার শব্দ শোনা যায়। মনে হয় এ গাড়িটা কার সেটা দাদু জানেন। দোতলার ল্যান্ডিং থেকে দেখা যায় হাতে একটা কাগজের মোড়ক নিয়ে হিতেশ সিঁড়ি ওঠার উপক্রম করে। কুই! হিতেশ এক ধাপ উঠেই উপরের দিকে তাকায়। হিতেশের দৃষ্টিকোণ থেকে দেখা যায় পিকু রেলিংয়ের উপর দিয়ে ঝুঁকে পড়ে তাকে দেখছে। হ্যালো! হিতেশ উপরে উঠে আসে। পিকুর দৃষ্টি হিতেশের হাতের মোড়কের দিকে। ওটা কি? বলো তো কি? চকলেট? হিতেশ হাসে। চলো দেখাচ্ছি। পিকু মোড়কটা খোলে। ভিতরে সুদৃশ্য ছবি আঁকার খাতা আর স্বচ্ছ প্লাস্টিকের ব্যাগে রং বেরঙের কলম বা ব্রাশ পেন। হিতেশ পাশেই সোফাতে বসে আছে। উপহার দেখে পিকুর দৃষ্টি উদ্ভাসিত হলো। নতুন রকম কলম। পিকু খাতা কলম নিয়ে দৌড়ে চলে যায় নিজের ঘরের দিকে। সীমা তার ঘর থেকে বেরিয়ে এসে আরেকটা সোফায় বসে। হিতেশ সিগারেট ধরায়। তার দৃষ্টি বারান্দার অপর প্রান্তের ঘরের দিকে। তারপর সে সীমার দিকে দেখে। রোগী কেমন? ভালোর দিকে। ফার্স্ট অ্যাটাক? সেকেন্ড। বয়স কত? 70। পিকু ফিরে আসে। নতুন খাতার প্রথম রঙিন কলম দিয়ে সে দুটো ফুলের ছবি এঁকেছে। সেটা মাকে দেখায়। বাহ, আমাকে দেখাবে না? পিকু মায়ের হাত থেকে খাতা নিয়ে হিতেশ কাকুকে দেখায়। ভেরি গুড। সীমা ছেলেকে নিজের কাছে ডাকে। পিকু শোন। কি? শোন না। পিকু হিতেশের কাছ থেকে আবার মার সামনে এসে দাঁড়ায়। জানো, তুমি একটা খুব মজার খেলা খেলতে পারো। কি খেলা? বাগানে যাও, গিয়ে যত রকম ফুল দেখবে তার প্রত্যেকটার একটা করে ছবি এঁকে আনো খাতায়। প্রত্যেকটা? প্রত্যেকটা। লাল ফুল হলে লাল রং দিয়ে, হলদে ফুল হলে হলদে দিয়ে, বেগুনি হলে বেগুনি। রং মিলিয়ে মিলিয়ে? মিলিয়ে মিলিয়ে। আর হয়ে গেলে তোমাকে এনে দেখাবো? হ্যাঁ, আমাকেও দেখিও। পিকু মাথা নেড়ে সম্মতি জানিয়ে খাতা কলম নিয়ে ছুটতে বেরিয়ে যায়। দুজনে আবার একা, পরস্পরের দৃষ্টি বিনিময়। হিতেশ মৃদু হাসে। তার মধ্যে একটা তারিফের ইঙ্গিত আছে। সীমা ভালোই ম্যানেজ করেছে। আমরা কি আজ এখানেই বসছি? সীমা শোবার ঘরে যাবার জন্য উঠে পড়ে। হিতেশ ওঠার আগে হাতের সিগারেটটা সামনের অ্যাশট্রেতে ফেলে তাতে একটা মোচড় দিয়ে যায়। হিতেশ খাটের একপাশে বসে, হাতের ডার্ক গ্লাসেজ আর গাড়ির চাবি বেডসাইড টেবিলে ফোনের পাশে রেখে দেয়। তারপর সীমার দিকে দৃষ্টি দেয়। সীমা স্বামীর বোতাম লাগানো শার্টটা হ্যাঙ্গারে রেখে ওয়ার্ড্রপ বন্ধ করে। কি ব্যাপার? সীমা বারান্দার দিকে দরজাটা বন্ধ করে, ছিটকিনি লাগিয়ে দেয়। ও জেনে গেছে। কে? পিকু? পিকুর বাবা। সীমা খাটের পাশের দরজা দিয়ে ছেলের ঘরে ঢুকে যায়। পরক্ষণে হাতে একটা ছোট্ট তোয়ালে নিয়ে ফিরে আসে। হিতেশ হতভম্ব। বাট হাউ? সীমা তোয়ালেটা দুটো পাশাপাশি বালিশের একটার উপর বিছিয়ে দেয়। তোমার মাথার চুল ছিল ওর বালিশে। সীমা চলে যায় ঘরের উল্টো দিকে। হিতেশের কাছে ব্যাপারটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। সে বোকা হয়ে গেছে। সীমা বাগানের দিকে ব্যালকনির দুপাশের জানলার পর্দাগুলো টেনে দেয়। দ্বিতীয় পর্দাটা টানার সময় জানলা দিয়ে কি জানি দেখে সে ব্যালকনিতে প্রবেশ করে। রেলিংয়ের একপাশে দাঁড়িয়ে বাগানের দিকে দৃষ্টি দিতেই সীমা দেখে পিকুয়ের মধ্যে একটা মেটে ফুল গাছের সামনে ঘাসের ওপর উবু হয়ে বসে তার মার ফরমাইশি খেলা আরম্ভ করে দিয়েছে। সীমা কিছুক্ষণ চেয়ে থেকে মাথা ঘুরিয়ে নেয়।
হিতেশ বুঝতে পারে না সীমার দেরির কারণ। কি হলো? তার প্রতি তার ছেলের সরল বিশ্বাস সীমার চোখে জল এনে দিয়েছে। সীমা অনেক চেষ্টা করেও কান্না সংবরণ করতে পারে না। হিতেশ উঠে এগিয়ে আসে। সীমা ব্যালকনির রেলিং ধরে সোজা এসে দরজায় ভর করে কাঁদছে। হিতেশ সীমার কান্নার কারণটা অনুমান করে যেন আরও বিরক্ত হয়। এসব কি ব্যাপার? সীমা প্রাণপণে তার কান্না রোধ করার চেষ্টা করছে। এমন জানলে আসতাম না আমি। সীমা কোনো রকমে সামলে নেয় নিজেকে, চোখের জল মুছে। সরি। সীমা হিতেশের পাশ দিয়ে খাটের দিকে এগিয়ে যায়। উজ্জ্বল লাল পর্টুলাকা ফুল থেকে ক্যামেরা ঘুরে যায় পিকুর খাতার উপর। পিকু রং মিলিয়ে সেই ফুলের ছবি আঁকছে খাতায়। এবারে দেখা যায় পর্টুলাকা ফুলের লাইন বাগানের এক পাশে এ মাথা থেকে ও মাথা চলে গেছে। পিকু সেই লাইনেরই পাশে ঘাসের ওপর খাতা কলম বিছিয়ে বসেছে। আঁকা শেষ হলে পরে মাটিতে বসেই পিকু আরও ফুল খোঁজে। এটা ফুলের সময় নয়, তাই খোঁজার প্রয়োজন। ওই যে হলদে ফুল। পিকু উঠে এগিয়ে যায় একটা ঝোপের দিকে। লান্টানার ঝোপ। পিকু ঝোপের পাশে এসে দাঁড়িয়ে ঝুঁকে পড়ে ফুলের আকৃতিটা ভালো করে দেখে। প্লাস্টিকের ব্যাগ থেকে রং মিলিয়ে হলদে কলম বার করে। এদিকে দাওয়ায় বসে দারোয়ান দেয়ালে ঠেস দিয়ে ঝিমুচ্ছে, যদিও লাঠিটা হাতে ধরা। সদাশিব এবং আরও 3 জন চাকর 29 খেলছে। হিতেশের সিগারেটটা এখনও পুড়ছে, তার অর্ধেকটা ছায়ে পরিণত। সিগারেট থেকে দৃষ্টি তুলে দেখা যায় সীমারঞ্জনের শোবার ঘরের দরজা বন্ধ। দাদুর হাত বুকের ওপর, ক্লিষ্ট চেহারা, বেশ বোঝা যায় বুকে যন্ত্রণা হচ্ছে। একটা লিলি ফুলে একটা গোলাপি শাপলা ফুটে আছে। ক্যামেরা পাশে ঘুরতেই দেখা যায় পিকুর খাতায় গোলাপি রং দিয়ে সেই শাপলা প্রায় আঁকা হয়ে গেছে। পিকু বসেছে পুলের ওপর একটা কাঠের সেতুর রেলিংয়ে, খাতা কলম তার কোলের ওপর। শাপলা আঁকা শেষ করে পিকু উঠে পড়ে। সেতু থেকে নেমে এসে রওনা দেয় আরও ফুলের সন্ধানে। বাহারের বাগান, এখানে ওখানে শ্বেতপাথরের মূর্তি, ফোয়ারা, সাদা রং করা ভিক্টোরিয়া আমলের লোহার বেঞ্চি, টেবিল, চেয়ার। পিকু তারই মধ্যে দিয়ে ফুলের সন্ধানে ঘুরতে ঘুরতে একটা ঝোপে কমলা রঙের নাম না জানা ফুলের গুচ্ছ দেখে সেটা আঁকার জন্য দাঁড়িয়ে পড়ে। ছাইদানে হিতেশের সিগারেটের সামান্য অংশ পুড়তে বাকি আছে। চাকরদের তাস খেলা চলেছে এখনো পুরো দমে। প্যাসেজে ঘড়ির পেন্ডুলাম দুলে চলেছে অক্লান্ত গতিতে। দাদুর ডান হাতটা বারবার কলিং বেলের ঝুলন্ত সুইচটাকে ধরার চেষ্টা করেও পারছে না। পিকু একটা ফিকে লাল রঙের গোলাপ আঁকা শেষ করে এগিয়ে যায় বাগানের পশ্চিম কোণের দিকে। মেঘের গর্জন শুনে আকাশের দিকে চেয়ে দেখে উত্তর দিকে কালো মেঘ জমেছে। পিকু আরেকটা লিলি ফুলের পাশে এসে থামে। এতেও একটা শাপলা ফুটে আছে, কিন্তু এর রং সাদা। সামনে পুলের ওপারে একটা কাঠ চাপা গাছ, তাতে অজস্র ফুল, কিন্তু তাও সাদা। পুলের ডাইনে বাঁয়ে গন্ধরাজ ইত্যাদি আরও ফুল গাছ, সবটাতেই সাদা ফুল। পিকু হাতের প্লাস্টিকের ব্যাগের দিকে দেখে, সাদা রঙের কলম নেই। পিকু এবার ডাইনে উপরে দৃষ্টি দেয়। তার দৃষ্টিকোণ থেকে তার মায়ের ঘরের ব্যালকনি দেখা যায়। মাকে সমস্যাটা জানানো দরকার। পিকু হাঁক দেয়, মা। সীমা রঙ্গনের শোবার ঘরে খাটে আলিঙ্গনবদ্ধ অবস্থায় সীমা, হিতেশ। হিতেশের মুখ সীমার মুখ ঢেকে আছে চুম্বন ভঙ্গিতে। পিকুর আচমকা ডাকে সীমার মুখ ঘুরে যায়, দৃষ্টি সরে যায় একপাশে। হিতেশও হকচকিত, বিরক্ত। মা! এবার পিকুকে দেখা যায় লিলি পুলের পাশে দাঁড়ানো, দৃষ্টি ব্যালকনির দিকে। আমি সাদা ফুল কালো রং দিয়ে আঁকছি মা, সাদা রং নেই। হিতেশ সীমার মুখটা জোর করেই নিজের মুখের দিকে ঘুরিয়ে নিতে চেষ্টা করে। সীমা বাধা দেয়। সাদা ফুল কালো দিয়ে আঁকছি, হ্যাঁ
কালো দিয়ে আঁকছি, বলে দিলাম। সীমার সুর কেটে গেছে ছেলের কণ্ঠস্বরে। হিতেশও সেটা বুঝতে পারে। সে বিরক্তভাবে তার মুখ সীমার মুখের ওপর থেকে সরিয়ে নেয়। লিলিপুলের সামনে দাঁড়িয়ে পিকু কালো কলম দিয়ে সাদা শাপলা আঁকতে শুরু করেছে। এমন সময় এক ফোঁটা বৃষ্টি খাতার উপর পড়ে ছবিটাকে ভিজিয়ে নষ্ট করে দেয়। পিকু আরেকবার আকাশের দিকে দেখে খাতা বন্ধ করে বাড়ির দিকে ছুট দেয়। পিকু সিঁড়ি দিয়ে দৌড়ে যায় দোতলায়। পিকু প্যাসেজ পেরিয়ে নিজের ঘরে এসে থমকে দাঁড়িয়ে যায়। তার দৃষ্টি চলে যায় তার মায়ের ঘরের দরজার দিকে। দরজা বন্ধ। দরজার পেছন থেকে গলা শোনা যাচ্ছে। সীমা ও হিতেশের মধ্যে কথা কাটাকাটি চলছে। কথা স্পষ্ট নয়, তবে মেজাজটা যে কলহের তাতে কোনো সন্দেহ নেই। পিকু পা টিপে টিপে বন্ধ দরজার দিকে এগিয়ে যায়। আর কিছুক্ষণ শোনে। তারপর চুপ! আবার ভেলকি। ঝগড়া থেমে যায়। পিকুর হাসি পায়। সে আরেকজনকে খবরটা দিতে ঘর থেকে বেরিয়ে যায়, হাতে খাতা কলম নিয়ে। দাদুর ঘরের দরজা খোলা। পিকু শটান গিয়ে ঢোকে। আমরা ঘরের বাইরে থেকে শুনি পিকু পরপর দুবার দাদু বলে ডাকল। দাদুর ঘর। দাদুর হাতটা কলিং বেলের সুইচে লেগে আছে। বোঝাই যায় দাদুর চেষ্টা ব্যর্থ হয়েছে। পিকু নিষ্পলক দৃষ্টিতে চেয়ে আছে দাদুর দিকে। তার দৃষ্টিকোণ থেকে দেখি দাদুর মাথা বেডসাইড টেবিলের দিকে ঘোরানো, হাতটা টেবিলের ওপর আলতোভাবে ন্যস্ত। একটা ওষুধের শিশি কাত হয়ে পড়ে আছে। পিকু দাদুর হাতটার দিকে দেখে। তারপর নিজের ডান হাতের আঙুলগুলো দাদুর পালসের জায়গায় রাখে। নাড়ি নেই। পিকু পিছিয়ে যায়। দূর থেকে দেখি পিকু দাদুর ঘর থেকে বেরিয়ে ধীরে ধীরে এগিয়ে এলো কাঁচের টেবিলের দিকে। একটা বেতের চেয়ারে পিঠ রেখে দাঁড়ালো। নেপথ্যে শোনা যায় হিতেশের গাড়ি স্টার্ট দিয়ে হর্ন বাজিয়ে চলে গেল। পিকু দুপা ডাইনে সরে গিয়ে একটা বেতের চেয়ারে বসল ক্লান্তভাবে। এবার কাছ থেকে দেখি পিকুর চোখ ছলছল। একটা শব্দ পেয়ে সে দৃষ্টি বাঁ দিকে ঘোরালো। বারান্দার ওই মাথায় সীমা ঘরের দরজা খুলল। সীমা চোখের জল মুছে ডাইনে সরে গিয়ে দৃষ্টির আড়াল হয়ে গেল। পিকু মার ঘরের দিকে চোখ ঘুরিয়ে নিল। সামনে কি? টেবিলের উপর একটা হাল ফ্যাশনের কাঁচের ফুলদানিতে কয়েকটি সবুজ পাতা ও একটি মাত্র ফুল। বেগুনি ফুল। পিকু কয়েক মুহূর্ত চেয়ে রইল ফুলটার দিকে। তারপর চোখ নামিয়ে তার কোলের ওপর রাখা প্লাস্টিক ব্যাগটার দিকে দেখল। বেগুনি রংটা বার করে নিল ব্যাগটা থেকে। তারপর একটা নতুন পাতায় খাতাটা খুলে শার্টের আস্তিন দিয়ে চোখের জল মুছে বেগুনি রং দিয়ে বেগুনি ফুল আঁকতে শুরু করে দিল। ক্যামেরা পিছিয়ে আসে। বাইরে বৃষ্টি, বারান্দায় পিকু একা ছবি আঁকছে।